মানব সভ্যতার ইতিহাস ঘাটলে দেখা যাবে যে প্রাচীনকাল থেকে আজকে পর্যন্ত একটা যেই জায়গাটা কখনোই পরিবর্তন হয় নাই সেটা হলো মানুষের আর মানুষের যুদ্ধ। সবসময় আমরা এক দেশ এক গোষ্ঠীর সাথে আরেক দেশ আরেক গোষ্ঠী আরেক রিজিয়নের যুদ্ধ হতে দেখেছি, যদিও এই যুদ্ধের ফ্রিকোয়েন্সি এখন অনেক কমেছে আগের থেকে। অবশ্যই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, ৭১-এর যুদ্ধের কথা যদি আমরা বলি বা বর্তমান সময়ের কথা যদি আমরা বলি, আমরা এই মুহূর্তে হতে দেখছি ইসরায়েল ফিলিস্তিনে ওয়ার, আমরা হতে দেখছি রাশিয়া ইউক্রেনে ওয়ার, এবং আরো অনেকগুলো প্রক্সি ওয়ার সুডো ওয়ার চলতেছে পৃথিবীর বিভিন্ন দেশে এই মুহূর্তে যখন আমি এই ভিডিও রেকর্ড করতেছি। বাট মোটামুটি সবাই একমত হবে যে হিস্টোরিক্যালি যদি আমরা দেখি, গত ৫০০ বছরের ইতিহাস যদি আমরা দেখি, বর্তমান পৃথিবী যত শান্ত, বর্তমান পৃথিবীতে যত কম যুদ্ধ হচ্ছে, এত কম যুদ্ধ আগে কখনোই কোনো সময় পৃথিবীর এই যে হিউম্যান বিইংসের মনুষ্য জাতির ইতিহাসে কখনো এটা হয় নাই। বর্তমানে যদি আমি আপনাকে বলি দুইটা বড় পরাশক্তি কারা যাদের মধ্যে সারাক্ষণ যুদ্ধ হচ্ছে, সেটা অবভিয়াস অ্যান্সার আমেরিকা এবং রাশিয়া। সরাসরি যুদ্ধ না হলেও যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন রাশিয়া স্নোডেনকে পাসপোর্ট দিছে আমি দেখছি। সো প্রক্সি ওয়ার বা কোল্ড ওয়ার টাইপ একটা জিনিস চলতেই থাকে সবসময় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। প্রাচীনকালে এই সেম জিনিসটাই হইতো রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ারের মধ্যে। মধ্যযুগের কথা যদি আমরা বলি, মধ্যযুগে এশিয়ায় স্বর্ণযুগ চলতেছিল, স্পেশালি মুসলমানদের জন্য। অনেক প্রসপারিটি হচ্ছিল ওই সময়, চাঁদ তারা আকাশে সবকিছুর নামও আপনি দেখবেন অ্যারাবিক নাম, কারণ মুসলমানরা ওই সময় অনেক এগিয়ে ছিল, অনেক আবিষ্কার হইতো তখন মধ্যপ্রাচ্য টাইপ জায়গায়। এবং আপনি কেমিস্ট্রির বইয়ে দেখবেন বিভিন্ন এলিমেন্টের নাম মুসলমান বা ইসলামিক অ্যারাবিক নাম মুসলমান আবিষ্কারক। ওই সময় অনেক প্রসপারিটি ছিল। ওই একই সময়ে মধ্যযুগে ইউরোপের অবস্থা কিন্তু ভয়াবহ ধরনের খারাপ ছিল। ইউরোপ বিভিন্ন ছোট ছোট রিজিয়নে বিভক্ত ছিল এবং ইউরোপের মধ্যে সবসময় ক্যাচাল লেগে থাকতো, যেটা এখন আমরা দেখি অনেকটা উল্টা। ওই সময়ের যুদ্ধের একটা মজার ব্যাপার ছিল, ওই সময় বেশিরভাগ যুদ্ধ হইতো রাজা টু রাজা। যেহেতু ওই সময় গ্লোবাল দুনিয়া ছিল না, রাশিয়ায় যুদ্ধ হইলে বা ইউক্রেনে যুদ্ধ হইলে বাংলাদেশে তেল বেড়ে যাবে ওইরকম সিচুয়েশন তখন ছিল না। তো এই কারণে যখন যুদ্ধ হতো, হাইয়েস্ট রাজা এবং রাজা এফেক্টেড হইতো, অথবা ওই রাজার কিছু সৈন্য সামন্ত বা এই রাজার কিছু সৈন্য সামন্ত এফেক্টেড হইতো। সাধারণ জনগণ খুব বেশি এফেক্টেড হইতো না, কারণ সব রাজাই, কিছু রাজা বাদ দিয়ে মোটামুটি ভাবে খারাপ। যেই আসতো হাই ট্যাক্স, যেই আসতো খাজনা দিতে হইতো অনেক। সব জায়গায় কাহিনী মোটামুটি সেমই ছিল। সাধারণ মানুষ যুদ্ধে খুব একটা এফেক্টেড হইতো না। রুলার বা রাজা চেঞ্জ হইতো, সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আসতো না। আজকে আমরা এমন একটা যুদ্ধ নিয়ে কথা বলবো, যেই যুদ্ধ তখনকার সময় পর্যন্ত, যখন এই যুদ্ধ শুরু হয়েছে তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ, ইন টার্মস অফ পাওয়ার দেখানো, ইন টার্মস অফ নিউ টেকনোলজি, ইন টার্মস অফ মানুষ হত্যা। প্রায় ১,৬০,০০,০০০ মানুষ খুন হয়েছে ওই যুদ্ধে, এবং এর মধ্যে অর্ধেকেরও বেশি হলো সিভিলিয়ান, যাদের যুদ্ধের সাথে কোনো সরাসরি দেন দরবার ছিল না। এই ভয়ঙ্কর যুদ্ধের নাম হলো ওয়ার্ল্ড ওয়ার 1, যেটায় পুরো পৃথিবীর একটা বড় অংশ শেষমেশ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে কন্ট্রিবিউট করতে, যেটা আমরা এরপরে ওয়ার্ল্ড ওয়ার 2 ছাড়া পৃথিবীর ইতিহাসে আগে কখনো হতে দেখি নাই। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে? আমরা সবাই সমাজ বইয়ে পড়ছি ১৯১৪ সালে। বাট প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মেইন কারণ কি, এটা আমরা কখনো সমাজ বইয়ে পড়ি নাই, কারণ আমাদের মুখস্থ বেশি করাইতো, মজার কাহিনীগুলো বলতো না। ইউরোপ তখন অনেক পোলারাইজড ছিল, ইউরোপের ভিতরে তখন অনেক বিভেদ ছিল। ১৯ শতকের শেষের দিকে অটোমান এম্পায়ার ভাঙা শুরু হয়, এবং বিভিন্ন দেশ, যে দেশগুলোকে অটোমান এম্পায়ার শাসন করতো, সেই দেশগুলো আস্তে আস্তে স্বাধীনতা পাওয়া শুরু করে। আপনি গ্রিস বলেন, আপনি বুলগেরিয়া বলেন, আপনি রোমানিয়া বলেন, ইউরোপের অনেকগুলা দেশ ওই সময় অটোমান সাম্রাজ্য থেকে বের হয়ে নিজেরা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করে। মজার ব্যাপার হইলো, রাশিয়ার সাথে, রাশিয়া তো অনেক আগে থেকে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া না, রাশিয়ার সাথে অটোমান সাম্রাজ্যের সবসময় একটা ক্ল্যাশ ছিল, যেই কারণে যেই দেশই অটোমান সাম্রাজ্য থেকে বের হইতে চাইতো, সেই দেশকেই রাশিয়া যেভাবে পারে সাপোর্ট দিত বের হওয়ার জন্য। যা হোক, এরপরে ইউরোপে শিল্প বিপ্লব হয়, মানুষজন ব্যবসা বাণিজ্যে আগ্রহী হয়, মানুষজন প্রোডাকশনের প্রতি আগ্রহী হয়, এবং এই যে ব্যবসা বাণিজ্য আগ্রহ হওয়া শুরু হয়, এরপরে ইউরোপের ভিতরে সবচেয়ে সফল যে দেশগুলো হয়, ইকোনমিক্যালি বলেন, প্রসপারিটির দিক থেকে বলেন, সেটা হলো জার্মানি। ইভেন আজকের দিনেও আমরা যদি চিন্তা করি ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল দেশ কোনটা, ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা, সেটা হবে জার্মানি। ওই সময় ছিল জার্মানি এবং গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনকে কেন ইউরোপের পাওয়ারফুল দেশ বলতেছি, কারণ আপনারা অনেকেই জানেন যে 2 বছর আগে একটা জিনিস হয়েছে, যে জিনিসটার নাম হলো ব্রেক্সিট। ব্রিটেন যখন ইউরোপকে এক্সিট করে, ওইটাকে বলা হয় ব্রেক্সিট, এবং যে জিনিসটা হয়েছে বছর 2 আগে, তার আগ পর্যন্ত সারা জীবন কিন্তু গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, ওই পুরো দুনিয়াটা ইউরোপের অংশ ছিল। যেই কারণে ওই সময় ইউরোপে 2টা খুব বড় বড় দেশ ছিল, একটা হলো গ্রেট ব্রিটেন, একটা হলো জার্মানি। এই মুহূর্তে অনেকে বলবে শুধু জার্মানি, যেহেতু এখন আর ইউকে ইউরোপের অংশ না। তো 19-এর দশকে জার্মানি এবং ইউকে পাওয়ারফুল দেশ ছিল 2টা, এবং 2টা প্রত্যেক মাসে নতুন নতুন টেকনোলজি টেস্ট করতো। এই মাসে এ একটা নতুন যুদ্ধাস্ত্র বানাইছে, ওই মাসে ও একটা নতুন মিসাইল বানাইছে, এই মাসে একটা নতুন গাড়ি। এই 2টা সারাক্ষণ প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে পারলে নিজেদের সেনা সামর্থ্যের পরিমাণ দিতে বিভিন্ন ধরনের সুডো টেস্টিং চালায়। আপনার মনে হইতে পারে শুধু কি সেনা এবং নৌবাহিনীতেই ইউকে এবং জার্মানি ভালো ছিল, এদের কি বিমান বাহিনী ভালো ছিল না? বিমান বাহিনী খুব একটা ভালো
ভালো ছিল না, কারণ 1904 সালের আগে কিন্তু বিমান বাহিনী বলে কিছু ছিল না, বিমানই ছিল না সেরকম। তো এই কারণে কোনো দেশই বিমান বাহিনী বা যে আকাশ বাহিনী ওইটায় কারোরই তেমন কোনো স্ট্রং আর্মি ছিল না, সবার সামর্থ্য ছিল হয় সেনায় বা নৌবাহিনীতে। 19 শতকে ব্রিটেনের ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেভি, এবং আপনি যদি ব্রিটেনের ম্যাপের দিকে তাকান, গ্রেট ব্রিটেনের ম্যাপ আজকে যদি আপনি গ্লোবাল একটা গ্লোব নিয়ে যদি তাকান, আপনি দেখবেন যে মোটামুটি চারদিকেই সাগর, এবং যেই দেশের চারদিকে সাগর, যেই দেশ এত পাওয়ারফুল একটা দেশ, ওই দেশের যে নেভি সবচেয়ে শক্তিশালী হবে এটা মোটামুটি অবভিয়াস একটা ব্যাপার। বাট জার্মানরা ছিল টেকনোলজিতে অনেক ভালো, যেই কারণে খুব তাড়াতাড়ি ওদের নেভিও ইমপ্রুভ করা শুরু করে, যেটা ব্রিটেন একদমই পছন্দ করে নাই। ব্রিটেন এবং জার্মানি ছাড়া তো আরো অনেকগুলো দেশ ছিল, এবং ওরা এই স্কেলে না হোক নিজেরা বেশ জোরালোভাবেই নিজেদের সাম্রাজ্য সৈন্য সামর্থ্যর পাওয়ারের দিক থেকে ইনক্রিজ করার চেষ্টা করতেছিল, এবং সব হিসাবেই মোটামুটি দেখা যায় যে ওই সময় ইউরোপ তাদের সেনা সামর্থ্য, এই যে মিলিটারি পাওয়ার, এইটা ইমপ্রুভ করার জন্য যে পরিমাণ খরচ করতো, সেই পরিমাণ খরচ পার্সেন্টেজের হিসাবে আজকের দিনে ইউরোপের কোনো দেশ করে না। ওই সময় আমি যদি একটু সহজ করে বলি, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এগুলো ছিল এক দল, আবার অন্যদিকে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এগুলো ছিল আরেক দল। দুই দল হওয়ার কারণে কিছুদিন পরপরই দেখা যাইতো কিছু ছিল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সো এই দল ওকে দলে ভেড়ার জন্য একটা যুদ্ধে জড়ায় গেছে, সেই যুদ্ধে আবার এই দল যে বাগড়া দিছে যে না ওকে তুমি নিতে পারবে না, ওকে আমি নিব, সো এই দুই পোলারাইজ টিমের মধ্যে ঝগড়া ঝাঁটি চলতেই থাকতো। 20 শতকে দুইটা বড় যুদ্ধ হয়, যেই যুদ্ধকে বলা হয় বলকান ওয়ার 1 এবং বলকান ওয়ার 2, এবং এই দুই যুদ্ধে মোটামুটিভাবে আরো বেশি পোলারাইজেশন দেখা যায়, এবং দেখা যায় যে সুইজারল্যান্ড বাদে এরকম আর কোনো দেশ ছিল না ইউরোপে যেই দেশ এই দুইটা জোটের একটা জোটের অংশ না। এবং সুইজারল্যান্ড অনেকটাই আমাদের এশিয়ার সিঙ্গাপুরের মতো, যে সবারই বন্ধু আবার কোনো জোটের মধ্যেই নাই। আপনারা অনেকেই জানেন যে নর্থ কোরিয়া যখন চায়নার সাথে বা আমেরিকার সাথে মিটিং টিটিং করে, কিম জং উন যখন মিটিং টিটিং, ওরা কিন্তু সিঙ্গাপুরে আসে, কারণ সিঙ্গাপুর হইল নিউট্রাল রাষ্ট্র, সিঙ্গাপুর কোনো জোটের মধ্যে নাই, কোনো দলের অধীনে নাই, এবং সুইজারল্যান্ডও অনেকটা একই রকম। তো এই নর্মাল কাহিনী চলতে চলতে হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে। অস্ট্রো হাঙ্গেরি বলে একটা কথা আছে, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এই দুইটা দেশ ওই সময় এক ছিল, এবং ওইটাকে বলা হয়তো অস্ট্রো হাঙ্গেরি। অস্ট্রো হাঙ্গেরি এম্পায়ার বলতো অনেকে, অনেকে বলতো অস্ট্রো হাঙ্গেরি পরাজক। এবং এই অস্ট্রো হাঙ্গেরির একটা নেতা ছিল যেটার নাম ছিল ফার্ডিন্যান্ড, ডিউক বলা হইতো, এবং ডিউক ছিল ফার্ডিন্যান্ড। এই ডিউক লোকটাকে বসনিয়ায় মেরে ফেলা হয় বেশ নির্মম ভাবে। তো উনাকে যখন মেরে ফেলা হয় তখন অস্ট্রো হাঙ্গেরির মাথা খারাপ হয়ে যায়। অস্ট্রো হাঙ্গেরি বেশ পাওয়ারফুল, এবং ওদের যখন মাথা খারাপ হয়ে যায় তখন পিছন থেকে জার্মানি এসে অস্ট্রো হাঙ্গেরিকে বলে যে দেখো তোমাদের ডিউককে মেরে ফেলছে, তোমাদের যে প্রিন্স চার্লস টাইপ একজন লোককে মেরে ফেলছে, তোমাদের তো এই বিষয়ে কিছু করা উচিত, তাই না? তোমরা যাও যুদ্ধে জড়ায় পড়ো, তোমরা সার্বিয়াকে অ্যাটাক করো। অস্ট্রো হাঙ্গেরি সুন্দর মতো জার্মানির পাওয়ারে সার্বিয়াকে অ্যাটাক করে বসে। বাকি কাহিনীটা অনেকটা আজকের দিনের কাহিনীর মতো। রাশিয়া ছিল আবার ওইদিকে সার্বিয়ার বন্ধু, তো এইদিকে অস্ট্রো হাঙ্গেরি যখন জার্মানির সাপোর্টে সার্বিয়াকে অ্যাটাক করে, ওই দিক থেকে রাশিয়া বলে যে ওকে কোনো সমস্যা নেই, আমরা সার্বিয়াকে হেল্প করতেছি, আমরা জার্মানির বিপক্ষে যুদ্ধ করার জন্য সার্বিয়ার যে পরিমাণ সাহস দরকার, যুদ্ধ দরকার, সৈন্য সামর্থ্য দরকার, অস্ত্রাদি দরকার, সব রাশিয়া সাপোর্ট দিবে। শুরু হয়ে যায় রাশিয়া এবং জার্মানির একটা যুদ্ধ। জার্মানি তখন একটা ইন্টারেস্টিং প্ল্যান করে। জার্মানি ভাবে যে আমরা একটা কাজ করি, ফ্রান্স খুব একটা পাওয়ারফুল দেশ না, আমরা ফ্রান্স অ্যাটাক করব, ফ্রান্স দখল করে ফেলবো, এবং তারপর ফ্রান্সের উপর দিয়ে আমাদের সৈন্য হেঁটে রাশিয়া অ্যাটাক করবে। আপনারা বুঝতে পারতেছেন ওই সময় যেহেতু মেজরিটি ওয়ারফেয়ার যেটা হইতো ওইটা হইতো মাটিতে বা পানিতে, আকাশে হইতো না। এই কারণে জার্মানি চাইলেই ভাবতে পারতো না যে আমরা আকাশ দিয়ে যায় রাশিয়ায় ল্যান্ড করব, মূল যুদ্ধটাই হইতো মাটিতে বা পানিতে। সো ওরা ফ্রান্সের এই প্ল্যানে কাজে নামে, বাট কাজে নামার পরে ওরা সমস্যা একটা দেখতে পায়। ওরা যেটা প্রেডিক্ট করছিল যে ইজিলি আমরা ফ্রান্স ভেঙে চুরে ফ্রান্স দখল করে ওই দিক দিয়ে হেঁটে রাশিয়ায় উঠে যাব, ওইটা করা যায় না। ওরা ফ্রান্সের বর্ডারে যেয়ে আটকায় যায়, এবং ফ্রান্সের আর্মি দেখা যায় এত স্ট্রং যে জার্মানির যে সৈন্য তারা ফ্রান্সের বর্ডারই ক্রস করতে পারে না। এখানে একটা বিপদ শুরু হয় জার্মানির জন্য। জার্মানি চিন্তা করা শুরু করে যে এখন আমরা করবোটা কি। তো যখন জার্মানি দেখলো যে ফ্রান্স ভেঙে চুরে সে রাশিয়া পর্যন্ত যাইতে পারতেছে না, তখন জার্মানি একটু টেনশনে পড়ে গেল এবং প্ল্যান বি খোঁজা শুরু করলো। প্ল্যান বি অনেকগুলা ছিল। একটা ছিল যুদ্ধ বন্ধ করে আত্মসমর্পণ করে ফেরত যাওয়া, যেটা জার্মানি করতে একদমই রাজি ছিল না। সো অন্য অপশন যেটা ছিল সেটা হলো, যেহেতু আমি ফ্রান্সের দিক দিয়ে যেতে পারতেছি না, আমি এভাবে ঘুরে বেলজিয়াম দিয়ে যাব, এবং বেলজিয়াম দিয়েও রাশিয়ায় সড়ক পথ আছে। তো এই প্ল্যানে যখন জার্মানি গেল তখন জার্মানি মোটামুটি কনফিডেন্ট যে বেলজিয়ামের এমন কোনো শক্তিশালী আর্মি নাই। ফ্রান্সের তাও ওরা জানতো যে একটু আর্মি হইলেও আছে, যদি ওরা ভাবছিল ওরা ফ্রান্স ভেঙে চুরে চলে যাবে, ওরা জানতো যে ফ্রান্সের তাও আর্মি আছে। বেলজিয়ামের সেরকম কোনো আর্মি নেই, বেলজিয়াম এমন কোনো পরাশক্তি না। সো বেলজিয়ামের ক্ষেত্রে ওরা কনফিডেন্ট ছিল যে ওকে আমাদের প্ল্যান বি তাহলে কাজ করবে, আমরা এদিকে যুদ্ধ চলতে থাকবো, আমরা চেষ্টা করি ফ্রান্সের সাথে যুদ্ধ কন্টিনিউ করতে, বাট আমাদের আর্মির আরেকটা পার্ট ঘুরে যে বেলজিয়াম দিয়ে রাশিয়ায় ঢোকা যায় নাকি বেলজিয়াম ভেঙে চুরে, এইটা দেখি। লন্ডন ট্রিটি বলে একটা জিনিস আছে, বিভিন্ন
সময় বিভিন্ন দেশ ট্রিটিতে সাইন করে, বাংলাদেশও অনেকগুলো ট্রিটিতে সাইন করছে আপনারা জানেন। ট্রিটিগুলো সাধারণত যেই জায়গায় সাইন করা হয় ওই জায়গার নামে হয়, লন্ডন ট্রিটি, অমুক দেশের ট্রিটি, তমুক দেশের ট্রিটি, যে লোকেশনের উপর ডিপেন্ড করে ট্রিটি নাম দেওয়া হয়, জরুরি না এই গল্পের জন্য। তো লন্ডন ট্রিটিতে বলা আছে যে এই ট্রিটিতে যেই দেশগুলা সাইন করছে সেই দেশগুলা কখনো অন্যান্য দেশকে অ্যাটাক করতে পারবে না, অনেকটা ন্যাটোর মতো। যেটা হইল যদি এই লন্ডন ট্রিটিতে যেই দেশগুলা সাইন করছে ওই দেশগুলার কোনো দেশ অ্যাটাকড হয়, সেই ক্ষেত্রে ব্রিটেন সহ আরো অনেকগুলা দেশ বাধ্য থাকবে ওই দেশকে হেল্প করার জন্য। যখন জার্মানি এই কাজটা করে, ওরা যখন বেলজিয়ামকে অ্যাটাক করে, যেই বেলজিয়াম একটা ট্রিটিতে সাইন করা ছিল, তখন গ্রেট ব্রিটেনের হাতে আর কোনো অপশন থাকে না। গ্রেট ব্রিটেন বলে যে তুমি যেহেতু এই লন্ডন ট্রিটি ভাঙছো, এখন আমার আর কোনো উপায় নেই, আমার এখন জার্মানিকে অ্যাটাক করতে হবে, আমার জার্মানির সাথে যুদ্ধে যেতে হবে। এবং গ্রেট ব্রিটেন জার্মানির সাথে যুদ্ধ ঘোষণা করে। এখানে একটা ব্যাপার আছে, আপনাকে আমি অনেকক্ষণ আগে বলছিলাম যে গ্রেট ব্রিটেন কিন্তু জার্মানির উপর একটু জেলাস ছিল, কারণ গ্রেট ব্রিটেন এতদিন ধরে একটা ব্রিটেন সাম্রাজ্য, একটা ইউকে আমরা সবাই জানি বিশাল ব্যাপার, ওরা জার্মানিকে যখন এত তাড়াতাড়ি একদম ইমপ্রুভ করতে দেখছে, টেকনোলজির দিক থেকে বলেন, নেভির দিক থেকে বলেন, সোলজার, ফুট সোলজার আর্মির যে স্থলবাহিনীর দিক থেকে বলেন, সব দিক থেকে জার্মানি এত ইমপ্রুভ করছে ইউরোপিয়ান শিল্প বিপ্লবের পরে যে গ্রেট ব্রিটেন আসলে একটা সুযোগ খুঁজতেছিল, অনেকে বলবে, অ্যাটাক করার জন্য। এবং এই ট্রিটিটা যখন জার্মানি ভাঙে, দোষ জার্মানিরই, বাট গ্রেট ব্রিটেন এই সুযোগটা একদম লুফে নেয়। ওরা বলে যে আমরা এখন জার্মানির সাথে যুদ্ধ ঘোষণা করলাম। শুরু হইল যুদ্ধ। এক পাশে ব্রিটেন, আরেক পাশে জার্মানি। জার্মানির সাথে আছে অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইটালি এবং অটোমান সাম্রাজ্য। ব্রিটেনের সাথে অন্যদিকে আছে ফ্রান্স, যেটাকে জার্মানি একটু আগে অ্যাটাক করছিল, বেলজিয়াম, যেটাকেও জার্মানি অ্যাটাক করছে, এবং রাশিয়া, যেটা ওই দিকে সার্বিয়াকে হেল্প করার জন্য জার্মানির বিপক্ষে চলে গেছে। তো আপনি দেখেন 10-12টা বড় বড় দেশ কিন্তু অলরেডি অ্যাটাকে জড়ায় পড়লো, এবং আরও দেশ আসবে। একটু পরে আমরা জানবো কিভাবে আমেরিকা এবং জাপান ওই যুদ্ধের মধ্যে ঢুকে যায়, যেটা এটাকে প্রপারলি ওয়ার্ল্ড ওয়ার বলার তো একটা কারণ আছে, তাই না? পুরা দুনিয়া যখন এই যুদ্ধে অ্যাড হয়ে যায় তখন ওটাকে ওয়ার্ল্ড ওয়ার বলে। তো কাহিনীটা আপনি দেখেন কি ঝামেলাটা হইলো। জার্মানি ভাবছিল যে ওইদিকে ফ্রান্স ভেঙে চুরে ওরা রাশিয়ায় চলে যাবে, হয় নাই। ফ্রান্সের বর্ডারে যুদ্ধ চলতেছে ফ্রান্স এবং জার্মানির মধ্যে। জার্মানি ভাবছিল ওই দিক দিয়ে বেলজিয়াম ভেঙে চুরে চলে যাবে ওরা রাশিয়ায়, ওইটা ওরা করতে পারেনি, কারণ গ্রেট ব্রিটেন সাপোর্ট দেওয়া শুরু করছে। সো ওইখানে আরেকটা যুদ্ধ চলতেছে, এখানে একটা যুদ্ধ চলতেছে, ওখানে আরেকটা যুদ্ধ চলতেছে। আবার অস্ট্রো এম্পায়ার যখন সার্বিয়াকে অ্যাটাক করতেছিল, তখন জার্মানি বলছিল যে ওরা অস্ট্রো এম্পায়ারকে সাপোর্ট দিবে। তো ওইখানে সাপোর্ট দিতে যায়, বলা যায় ওখানে থার্ড আরেকটা যুদ্ধে জার্মানি সাপোর্ট করতেছে। একই সাথে জার্মানি 3টা যুদ্ধ করতেছিল একটা সময়ে। 3টা যুদ্ধ একসাথে কন্টিনিউ করা সম্ভব না, এবং যা হওয়ার তাই হয়। ওইদিকে সার্বিয়া জিতে যাওয়া শুরু করে, ওই যেখানে ডিউক মারার প্রতিশোধ নেওয়া চলতেছিল, ওখানে সার্বিয়া আস্তে আস্তে জিতে যাওয়া শুরু করে যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু অনেক দিন চলে। 1914 সালে যুদ্ধ শুরু হয়, 1918-তে যায় শেষ হয়। সো প্রায় 4.5 বছর অ্যাকচুয়ালি যুদ্ধটা চলে, এবং খুব বোরিং টাইপ একটা যুদ্ধ ছিল। আজকের দিনের মতো যে একদম ফায়ার গুলাগুলি হচ্ছে, আগুনের স্ফুলিঙ্গ, ওই রকম না। ট্রেঞ্চ ওয়ার অনেক হইতো ওই সময়। যেটা হইলো আপনি একটা পরীক্ষা খনন করলেন, পরীক্ষা খনন করে বসেই থাকলেন অনেক দিন পর্যন্ত, কেউ আসলো তাকে একটা গুলি করে মারলেন, কেউ একটা এনিমিকে একদম ঘিরাও করে ফেলার চেষ্টা করলেন, আবার ধরেন 100 মিটার আগাইলেন। 2-3 সপ্তাহ পর পর হয়তো 100 মিটার আগানো যাইতো, 150 মিটার আগানো যাইতো। খুব স্লো ওয়ার ছিল, এবং ধারণা করা হয় যত মানুষ গোলাগুলিতে মরতো তার থেকেও বেশি সৈন্য মরতো হইলো ওই ট্রেঞ্চের ভিতর, বাংকারের ভিতরের জীবাণু, কীটপতঙ্গের আক্রমণ, সংক্রমণ, ওই ধরনের ঝামেলাগুলাই, যেটা খুব খুব আনফরচুনেট একটা ব্যাপার। এই যুদ্ধ করতে যায় সবার অবস্থা খারাপ হয়ে যায়, বাট স্পেসিফিক্যালি জার্মানির অবস্থা বেশি খারাপ হয়, যেহেতু জার্মানির 3টা যুদ্ধ করতে হইতেছিল। এবং জার্মানি এই খারাপ অবস্থা থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা শুরু করে, ওদের টেকনোলজিগুলো বের করে। এবং এই কারণেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমরা প্রথম দেখি গ্যাস বোমার ব্যবহার, আমরা প্রথম দেখি এরকম যে বিভিন্ন একদম দ্রব্যাদি কেমিক্যাল মিশায় বিভিন্ন ধরনের সিক্রেট ওয়ারফেয়ার, যেগুলোর জন্য জার্মানি বিখ্যাত তখনও ছিল, এবং এখনো জার্মানি এবং রাশিয়াকে বিখ্যাত বলা হয় এই ধরনের এই যে একদম নট হোয়াইট হ্যাট পদ্ধতি যুদ্ধের, সেগুলো ব্যবহার করার জন্য। এখন আপনি মজার ব্যাপারটা দেখেন, মজার ব্যাপারটা বলা ঠিক না, যুদ্ধ নিয়ে কথা হচ্ছে, বাট ব্যাপারটা মজার। এই যে ইউরোপের এতগুলা দেশের সাথে যুদ্ধ করতেছে, এই যুদ্ধের টাকা কোত্থেকে আসতেছে? যুদ্ধের জন্য তো অস্ত্রাদি দরকার, খাদ্য দরকার, এই সেই দরকার, এবং এগুলা তো কিনতে হয়। সেগুলো কোত্থেকে আসবে? এগুলা সব সাপ্লাই দিচ্ছিল কয়েকটা দেশ, বাট প্রাইমারিলি আমেরিকা যুদ্ধে জড়ায় নাই, আমেরিকা নিজেদের সৈন্য পাঠায় নাই, আমেরিকা পুরা যুদ্ধে তেমন কোনো অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল না। বাট আমেরিকা এই সাইডেও অস্ত্র বেচছে, ওই সাইডেও অস্ত্র বেচছে, অনেকটা টিপিক্যাল আমেরিকান কাজ। এরা সবাইকে অস্ত্র বেচছে, সবাইকে সাপ্লাই বেচছে, এবং এই কারণে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত কিন্তু গ্রেট ব্রিটেন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়, তখন আমেরিকা হয় পৃথিবীর সবচেয়ে
সবচেয়ে ধনী দেশ, এবং এটার বড় একটা কারণ হইল আমেরিকা এত পরিমাণ অস্ত্র বেচছে 4.5 বছরে সবাইকে, ওই সাইডকেও এই সাইডকেও, যে আমেরিকার অর্থনীতি একদম ফুলে ফেপে উঠে। আমেরিকার এত টাকা ইতিহাসে আগে কখনো ছিল না। শুধু যে আমেরিকা এই ব্যাপারটার ক্ষেত্রে যে একটা পরোক্ষ অবদান রাখছে এটা না, ওই সময়ে আপনারা সবাই জানেন যে পুরা ভারতবর্ষ, আফ্রিকার একটা বড় অংশ, এগুলো সব কিন্তু ব্রিটেনের অধীনে ছিল। আমরা অনেকদিন পর্যন্ত ব্রিটিশ শাসনের মধ্যে ছিলাম, এবং এই যে যুদ্ধে অস্ত্রাদি দরকার, টাকা পয়সা দরকার, এগুলোর জন্য ভারতবর্ষ শোষণ বা আফ্রিকা শোষণ, যেই সব দেশগুলায় ইউরোপ ইউকে শাসন করতো, ওই দেশগুলোয় শোষণ আরো বেড়ে যায়, চাঁদার পরিমাণ বাড়ায় দেওয়া হয়, ভারতবর্ষের গ্রামের থেকেও চাঁদা বেশি তোলা হয়, যাতে করে ব্রিটেন যুদ্ধ করতে পারে জার্মানির সাথে। এবং এই কারণে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার কিছুদিন পরে কিন্তু ভারতবর্ষের অনেক জায়গায় আমরা ভয়াবহ সব দুর্ভিক্ষ দেখতে পাই। এশিয়ায় জার্মানির কিছু কলোনি ছিল, ছোট ছোট দ্বীপ, ছোট ছোট দেশ, যেগুলো সব জার্মানি শাসন করতো। তো এশিয়ায় ইউকের যে পাওয়ার একদম ছিল না তা না, ভারতবর্ষ তো পুরাটাই ব্রিটেন শাসন করতো, সো ব্রিটেনের পাওয়ার ছিল। বাট ব্রিটেন জাপানকে খোঁচানো শুরু করে, খোঁচায় বলে যে দেখো জার্মানি এখন অনেক দুর্বল, এই যে এতগুলা কলোনি আছে জার্মানির, তোমরা এগুলো দখল করে নাও, তোমরা চাইলেই দখল করতে পারো। জার্মানি অলরেডি 3টা যুদ্ধ করতেছে, ওরা এখন এশিয়ায় 4th আরেকটা যুদ্ধ করতে পারবে, এই চান্স খুব কম। তারপরেও যদি ওরা করা শুরু করে, ব্রিটেন, গ্রেট ব্রিটেন তো আছেই তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। এবং ওরা জাপানকে এটা নিয়ে বারবার খোঁচানো শুরু করে, এবং জাপানও কনভিন্সড হয়ে যায়। উইদিন নেক্সট 1 থেকে 1.5 বছরের মধ্যে এশিয়ার আশপাশে জার্মানির যত কলোনি ছিল সব কলোনি জাপান দখল করে ফেলে, এবং এই কারণে জাপান ওয়ার্ল্ড ওয়ার 1 এর কিন্তু একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। জাপান খুব বড় একটা ভূমিকা রাখছে এই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে। ওই দিক থেকে রাশিয়া যেহেতু সরাসরি যুদ্ধে পার্টিসিপেট করতেছে না, বাট প্রক্সি ওয়ার করতেছে, সার্বিয়াকে হেল্প করতেছে, এদিকে ব্রিটেনকে হেল্প করতেছে, বাট সরাসরি যুদ্ধ করতেছে না। এই প্রক্সি ওয়ার খেলতে খেলতে রাশিয়ার ইকোনমির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, এবং রাশিয়ায় আন্দোলন হওয়া শুরু হয়। কমিউনিস্ট বলশেভিক পার্টি বলে একটা পার্টি আছে, যেই পার্টি ওই সময় রাশিয়ায় ক্ষমতায় আসে। তার আগে রাশিয়া রাজা ছিল, এবং ওই রাজার পতন ঘটে আন্দোলনের পরে, এবং তারপরে এই নতুন পার্টি ক্ষমতায় আসে। নতুন পার্টি ক্ষমতায় আইসেই প্রথমে যে কথা বলে সেটা হলো, আমরা এই যুদ্ধ থেকে নিজেদের উইথড্র করে নিলাম, তোমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করো, আমি আর এই যুদ্ধের মধ্যে নাই। রাশিয়া পুরোপুরি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে নিজেদের উইথড্র করে ফেলে। রাশিয়ার মতো একটা বড় দেশ যখন উইথড্র করে ফেলে এই যুদ্ধ থেকে, তখন এটা জার্মানির জন্য একটা পজিটিভ ব্যাপার, কারণ এত বড় একটা দেশ যখন এই যুদ্ধের মধ্যে নাই, জার্মানি আর একটু স্ট্রং হয়ে গেল। রাশিয়া তো জার্মানির এগেইনস্টে ছিল, বাট তা আসলে হয় না। কেন? উত্তর হইল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা ইউকের বন্ধু, সবসময় আমেরিকা ইউকের বন্ধু ছিল, এবং যখন রাশিয়া যুদ্ধ থেকে উইথড্র করলো, তখন সবাই ভেবেছিল যে ব্রিটেন এবার আমেরিকাকে বলবে যুদ্ধে অংশ নেওয়ার জন্য। যেহেতু রাশিয়া চলে গেছে, ব্রিটেনের হেল্প দরকার জার্মানির সাথে জিতার জন্য, সো ব্রিটেন অবভিয়াসলি তার সবচেয়ে পাওয়ারফুল যে বন্ধু আমেরিকা, তাদের বলবে যুদ্ধে হেল্প করার জন্য। জার্মানিও এই ব্যাপারটা বুঝছিল, এই কারণে জার্মানি একটা টেলিগ্রাম পাঠায় মেক্সিকোতে, যেটা আমেরিকার পাশের দেশ, পাঠায় বলে তোমরা আমেরিকায় অ্যাটাক করো। খুবই ফ্যাসিনেটিং বাট রিয়েল কাহিনী। এই টেলিগ্রাম লিক হয়ে যায়, এবং এই টেলিগ্রাম লিক হয়ে পাঠানোর আগেই আমেরিকার কাছে চলে যায়, এবং আমেরিকা দেখে যে জার্মানি মেক্সিকোকে বলতেছে আমেরিকাকে অ্যাটাক করার জন্য। আমেরিকার যা হওয়ার তাই হয়, মাথা গরম হয়ে যায়। আমেরিকা বলে যে আমি এখন থেকে এই যুদ্ধে অংশ নিলাম, আমি জার্মানির বিরুদ্ধে, আমি ব্রিটেনের পক্ষে, এবং ব্রিটেনের পক্ষে জার্মানিকে পরাজিত করার জন্য যা যা করা দরকার আমি করব। এরপরে আর যুদ্ধ খুব বেশি দিন আগায় নাই। আমেরিকা যুদ্ধে খুব বেশি যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে তা না, ওরা যে ঘোষণাটা দিছে আমরা যুদ্ধে পার্টিসিপেট করবো, ওইটাই এনাফ ছিল জার্মানির মনোবল পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য। এবং তার ঠিক কিছুদিন পরে নভেম্বরের দিকে আমরা যুদ্ধের শেষ দেখি। 11 নভেম্বর 1918, যদি আপনি এক্সাক্ট তারিখ জানতে চান, ওই সময় জার্মানি আত্মসমর্পণ করে। আপনার মনে হইতে পারে যে যুদ্ধ শেষ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কাহিনী শেষ, যেটা সত্য, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কাহিনী শেষ, বাট ইউরোপের ভয়াবহ যুদ্ধের কাহিনী কিন্তু এখনো শেষ না। ঠিক তার 20 বছর পরেই আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হইতে দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের দিকে শুরু হয়, এবং সেইটা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের থেকেও আরো অনেক বেশি ভয়াবহ। আপনারা যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কাহিনী জানতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দুইটা যুদ্ধই বেশ 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 ইন্টারেস্টিং, এবং দুইটা যুদ্ধ নিয়ে যখন দেখি, বা দুইটা যুদ্ধের কাহিনী যখন দেখি, তখন দেখতে অবাক লাগে যে এতগুলা দেশ কিভাবে একই ক্যাচালের মধ্যে জড়ায় পড়ছে। আমার বেশ ইন্টারেস্টিং লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।